এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইউনিটে জীববিজ্ঞান থেকে একটি এমসিকিউ এসেছিল। সেটি হলো, কোনটি আধা স্বায়ত্তশাসিত বা সেমি অটোনোমাস অঙ্গাণু? অনেক বেসিক লেভেলের একটি প্রশ্ন। অনেকে এই প্রশ্নটির উত্তর মুখস্থ করে, কিন্তু এই প্রশ্নটির উত্তর যদি একটু ভিতর থেকে তোমরা জানার চেষ্টা করো, অনেকগুলো থিওরি তোমার ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু তুমি জানতে পারবে। একটি প্রশ্নের লেজ ধরে কিন্তু অনেক কিছু জানা যায়। আজকে আমি একবারে রুট লেভেল থেকে, ভিতর থেকে আমি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো আমি এখানে 2 থেকে 3টি এপিসোড করব, যার মাধ্যমে অনেকগুলো তুমি থিওরি এখান থেকে কিন্তু শিখতে পারবে। আমরা কি কি শিখবো দেখো, যে কিভাবে এই পৃথিবীতে প্রথমে আরএনএ নাকি ডিএনএ আসলো, এই ধরনের একটা কিন্তু মতবাদ রয়েছে। আমরা এটা জানার চেষ্টা করব হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের মাধ্যমে, যে পৃথিবীতে আরএনএ আগে আসলো নাকি ডিএনএ আসলো, কিভাবে আসলো। তারপর আমরা দেখব প্রোটিন কিভাবে আসলো, প্রোটিন থেকে কিভাবে প্রোক্যারিওটিক সেল আসলো, এই প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেল কিভাবে কনভার্ট হলো, যেটাকে তোমরা সবাই হয়তো জানো যে এন্ডোসিম্বায়োসিস থিওরি। এই থিওরিগুলো আমরা জানার চেষ্টা করব জাস্ট এই একটি এমসিকিউর লেজ ধরে। সবগুলো পয়েন্ট কিন্তু এই এমসিকিউর সাথে কিন্তু রিলেটেড, তো আমরা এক এক করে জানার চেষ্টা করব। প্রশ্নটার সমাধানে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে প্রশ্নটি হচ্ছে, কোনটি আধা স্বায়ত্তশাসিত অঙ্গাণু বা সেমি অটোনোমাস অঙ্গাণু? আমরা যদি প্রশ্নটা একটু ব্রেকডাউন করি প্রথমে, যে স্বায়ত্তশাসিত জিনিসটা আসলে কি। একটি সেলের ভিতরে একটি অঙ্গাণু যদি স্বায়ত্তশাসিত হতে চায়, তার ভিতরে কি কি বৈশিষ্ট্যগুলো আসলে থাকতে হয়। তারপরে আমরা দেখব আধা স্বায়ত্তশাসিত জিনিসটা কি, তারপরে আমরা আনসারটা বের করব। ওকে, তো প্রথমে আমরা দেখি যে স্বায়ত্তশাসিত টার্মটার সাথে আমরা সবাই পরিচিত, যে নিজের সিদ্ধান্তগুলো নিজে নিতে পারে, অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয় না, নিজের কাজগুলো নিজে করতে পারে। তো জাস্ট লাইক দ্যাট, একটি সেলের একটি অঙ্গাণু যদি স্বায়ত্তশাসিত হতে চায়, তাহলে তার যে ফাইনাল প্রোডাক্ট আমরা জানি, যার মাধ্যমে কাজগুলো সম্পাদন হয়, প্রোটিন বা এনজাইম, সেটা কিন্তু তাকে তৈরি করতে হবে, যার মাধ্যমে সে তার নিজের যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করবে। তাহলে আমরা এখন দেখব, তাহলে তাকে প্রোটিন তৈরি করতে হবে। আর আমরা কি জানি যে প্রোটিন তৈরি করতে গেলে অবশ্যই কি লাগবে, ডিএনএ থেকে আরএনএ হওয়া লাগবে, এবং আরএনএ পরবর্তীতে রাইবোজোমের সহায়তায় প্রোটিন তৈরি করবে। তার মানে ডিএনএ বা আরএনএ অবশ্যই তার ভিতরে থাকতে হবে, তাই না? তার মানে এই যে ডিএনএ থাকতে হবে, তারপরে রাইবোজোম থাকতে হবে, এই দুইটার কম্বিনেশনে সে কি প্রোটিন উৎপন্ন করবে। তার মানে দেখো, আমি একটি অঙ্গাণুকে স্বায়ত্তশাসিত বলবো কি বলবো না, ডিপেন্ড করবে সে কি আসলে প্রোটিন মেক করতে পারে কি পারে না, তাই না? আর প্রোটিন মেক করতে গেলে এই দুইটা জিনিস কিন্তু লাগবেই। তার মানে সে এই দুইটা এগুলো প্রোটিন তৈরি করে তার নিজের যে কাজগুলো সেগুলো পরিচালনা করতে পারবে। এবং তাকে তো আবার নিজে নিজে ডিভাইডেড হতে হবে, তাই না? নিজে নিজে একটা থেকে 2টা সংখ্যা বৃদ্ধি করতে হবে। তার এই ক্যাপাবিলিটিটা আছে কিনা, তার মানে সেলফ রেপ্লিকেটিং যে ক্যাপাবিলিটিটা সেটা আছে কিনা সেটা থাকতে হবে। এবং শুধু তাই নয়, এখানে তার কার্যক্রমের মধ্যে নিউক্লিয়াস অথবা সেল সিগন্যাল কোনোভাবে যাতে ব্যাঘাত ঘটাতে না পারে, এটা এনশিওর করতে হবে। মানে নিউক্লিয়াসের এখানে কোনো বাধা বা নিউক্লিয়াসের উপর নির্ভরশীল থাকা যাবে না। এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো অঙ্গাণু মেনে চলে, তাহলেই তাকে আমরা বলবো স্বায়ত্তশাসিত বা অটোনোমাস অঙ্গাণু। কিন্তু বাস্তবে আসলে একটা সেলের ভিতরে এই ধরনের অঙ্গাণু পাওয়া আসলে বিরল, কারণ প্রত্যেকটি অঙ্গাণু কোনো না কোনোভাবে সেল সিগন্যাল বলো অথবা নিউক্লিয়াসের উপরে ডিপেন্ডেন্ট থাকে। তাহলে এখানে প্রশ্নটা চাওয়া হয়েছে কিভাবে, সেমি অটোনোমাস। তাহলে সেমি অটোনোমাস তুমি কাদের বলবে? এক্স্যাক্টলি যারা এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, অটোনোমাস হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলো প্রয়োজন একটি অঙ্গাণুর, এর ম্যাক্সিমাম বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, সেই অঙ্গাণুগুলোই হবে আসলে সেমি অটোনোমাস। তো আমরা দেখব একটা সেলের ভিতরে কোন কোন অঙ্গাণুগুলো এর ম্যাক্সিমাম বৈশিষ্ট্য আসলে মেনে চলে। আমরা যদি ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখব, দেখো এখানে ডিএনএ, এখানে রাইবোজোম রয়েছে মাইটোকন্ড্রিয়াতে, এবং ক্লোরোপ্লাস্টে দেখো ডিএনএ এবং রাইবোজোম কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ডিএনএ রাইবোজোম রয়েছে, এরা কিন্তু প্রোটিন সিনথেসিস করতে পারে নিজের মধ্যেই, এবং তাদের ম্যাক্সিমাম কার্যক্রমগুলো সম্পাদন করতে পারে। তারপরে এরা সেলফ রেপ্লিকেটিং করতে পারে বাইনারি ফিউশনের মাধ্যমে। ওকে, তারপরে তোমার দেখো বাইনারি ফিউশনের মাধ্যমে এরা সেলফ রেপ্লিকেটিং করতে পারলো, কিন্তু ফোর্থ যে পয়েন্টটি, এই জিনিসটা তারা মেনটেন করে না, তারা নিউক্লিয়াসের উপরে নির্ভরশীল থাকে। কেন, কিভাবে ভাইয়া? তাদের এত কিছু রয়েছে, তারপরেও তারা নিউক্লিয়াসের উপর কেন নির্ভরশীল? কারণ হচ্ছে, আমি যদি একটু উদাহরণ দিই, ধরো মাইটোকন্ড্রিয়ার একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে কিন্তু সে এডিপিকে এটিপিতে কনভার্ট করে, এটিপিতে
কনভার্ট করে, আমরা যেটাকে বলি সে এটিপি সিনথেসিস করে তার ইনার মেমব্রেনে। এখন এই যে এডিপি থেকে এটিপিতে কনভার্ট করবে, এটা করার জন্য তার অনেক এনজাইমের প্রয়োজন হয় বা প্রোটিনের প্রয়োজন হয়, যে সমস্ত প্রোটিনগুলো সবগুলোই কিন্তু সে নিজেই মেক করতে পারে না। সেই কিছু প্রোটিন তার ওই নিউক্লিয়াসের কাছ থেকে নিতে হয়। নিউক্লিয়াস থেকে কীভাবে আসবে? নিউক্লিয়াসের ভিতরে আছে অবশ্যই দেখো ডিএনএ, এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, এমআরএনএ। এই এমআরএনএ আমাদের রাইবোজোমের সহায়তায় সে কী তৈরি করবে? এক্স্যাক্টলি প্রোটিন তৈরি করবে, এবং এইখানে আসে সে এটিপি সিনথেসিসে হেল্প করবে। তার মানে এটিপি সিনথেসিসের জন্য মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াসের দিকে তাকায় থাকতে হয়। যখন নিউক্লিয়াস তাকে কি করবে? প্রোটিন সাপ্লাই দিবে, তখন সে এই এটিপি সিনথেসিস করতে পারবে। তার মানে দেখো এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া কার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল? এক্স্যাক্টলি নিউক্লিয়াসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। এই জন্য আমরা এখানে এই ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, যদিও এরা হচ্ছে এই তিনটি বৈশিষ্ট্য মেনে চলে, বাট এরা নিউক্লিয়াস বা সেল সিগন্যালের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য এই দুইটি অঙ্গাণুকে আসলে বলা হয় সেমি অটোনোমাস অঙ্গাণু। বাকি যে এখানে তিনটি অপশন রয়েছে গোলগি বডি, এখানে কিন্তু দেখো ডিএনএ নেই, রাইবোজোম নেই, রাইবোজোমে দেখো আবার ডিএনএ নেই, নিউক্লিয়াসে দেখো আবার রাইবোজোম নেই, এই তিনটা কিন্তু এগুলো মেনটেন করে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কোনটা হবে? ক্লোরোপ্লাস্ট। এখন এই প্রশ্নের লেজ ধরে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে করা যায়। তোমাদের মনে এই প্রশ্নগুলো আসা উচিত যে ভাই ঠিক আছে, আমরা দেখলাম একটা ইউক্যারিওটিক সেলের ভিতরে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক আছে ফাইন, কিন্তু ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই বৃত্তাকার ডিএনএটা কোথা থেকে আসলো? এবং আমি এখানে খুব ভালোভাবে অবজার্ভ করলে তোমরা এখানে দেখবে যে এখানে সার্কুলার ডিএনএ কিন্তু দুইটি অঙ্গাণুর ভিতরেই রয়েছে, এবং এদের 70S রাইবোজোম কিন্তু রয়েছে। এরা সেলফ রেপ্লিকেটিং ক্যাপাবিলিটি রাখে, নিজে নিজে কিন্তু বিভাজিত হতে পারে। তাহলে ভাইয়া এই ক্যারেক্টারগুলো তো একটি প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য আসলে। তাহলে এই যে অঙ্গাণু দুটি, এরা কি আসলে কোনোদিন আসলে প্রোক্যারিওটিক সেল ছিল? দেন এরা আসলে আস্তে আস্তে ইউক্যারিওটিকে কনভার্ট হয়েছে বা ইউক্যারিওটিক সেলের ভিতরে আসছে। কিভাবে কি হলো আসলে? এটা এতটা মিল কেন প্রোক্যারিওটিক সেলের সাথে? এবং এদের যে বৃত্তাকার যে ডিএনএটা রয়েছে, এটা যদি আমরা জিন অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব যে আসলে অনেকটাই কিন্তু এই প্রোক্যারিওটিকের সাথে মিলে যায়। তাহলে আমরা দেখব পরবর্তী এপিসোডে যে আসলেই কি তারা কি প্রোক্যারিওটিক সেল ছিল কি না, এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। এবং যদি থেকেই থাকে তাহলে তারা কিভাবে ইউক্যারিওটিকে কনভার্ট হলো, আস্তে আস্তে ইউক্যারিওটের ভিতরে ঢুকলো, যেটা আমরা এন্ডো সিম্বায়োসিস থিওরির মাধ্যমে জানার চেষ্টা করব। এবং তার পরবর্তীতে আমরা জানবো যে আসলে এখানে একটি প্রোক্যারিওটিক সেল আবার কিভাবে তৈরি হয়েছিল, ডিএনএ কিভাবে তৈরি হয়েছিল, আরএনএ প্রথমে কিভাবে এসেছিল, লাইফ কিভাবে এসেছিল, প্রথম অক্সিজেন কে সাপ্লাই করেছিল এই পৃথিবীতে, কিভাবে কি হলো, এই জিনিসগুলো আমরা শিখবো। আরএনএ আগে আসলো নাকি ডিএনএ আগে আসলো, এই সমস্ত প্রশ্নগুলো আমরা এই প্রশ্নের লেজ ধরে শেখার চেষ্টা করব। তো পরবর্তী যে দুইটি এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আশা করি তোমরা এভাবে যদি প্রশ্নগুলো ব্যাখ্যা করে শিখতে পারো, অনেক কিছু জানতে পারবে।